বন্ধন নিউজে আপনাদের স্বাগত। শুরু করছি আজকের খবর। খবরের এই অংশটি নিবেদন করছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। এই যেন গল্প হলেও সত্যি। পোষ্য পাতিহাঁসের মৃত্যুর কারণ খুঁজতে ময়না তদন্তের দাবি নিয়ে চুঁচুড়া থানায় হাজির হন চুঁচুড়া সিংহি বাগানের বাসিন্দা ইতি বিশ্বাস। ইতি দেবীর স্বামী হার্টের রোগে ভুগছেন আর তার একমাত্র ছেলের ব্লাড ক্যান্সার। ঝালমুড়ি বিক্রির টাকায় সংসার চলে তার। ইতি দেবীর 10টি পোষ্য পাতিহাঁস, সেই হাঁসের ডিম বিক্রি করে কিছু টাকা রোজগার হয় ইতি দেবী। শনিবার বাড়ি ফিরে দেখেন যে হাঁসগুলি কাতরাচ্ছে যন্ত্রণায়। হাঁসগুলির সামনে পড়ে আছে একটি মুড়ির ঠোঙা। সন্দেহের বশে মুড়ির ঠোঙাগুলি শুকে দেখেন তিনি, আর তিনি নিশ্চিত হন এই বিষ মেশানো মুড়িগুলি খেয়েই তার 3টি হাঁস মৃত্যু যন্ত্রণা ছটফট করছে। রবিবার সকালে দেখেন সেই 3টি হাঁস মরে গেছে। ইতি দেবী সেই 3টে হাঁস বরফে চাপা দিয়ে রেখে দেন। বুধবার সকালে চলে আসেন পশু হাসপাতালে। সেখান থেকে তাকে জানানো হয় পুলিশ অভিযোগ না নিলে ময়নাতদন্ত সম্ভব নয়। সেখান থেকে তিনি আসেন চুঁচুড়া থানায়। চুঁচুড়া থানায় তার সেই অভিযোগ নেয়নি। খবর পেয়ে ইতি বিশ্বাসের কাছে আসেন হুগলি জেলা পরিষদের পানি সম্পদ উন্নয়ন বিভাগের কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী। তিনি ইতি দেবীকে তার গাড়িতে চাপিয়ে নিয়ে শুরু করেন সমস্ত প্রক্রিয়া। অবশেষে থানা অভিযোগ নেয় ও 3টি হাঁসকে কলকাতা পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য। ঘটনা শেষ দেখে ছাড়বেন ইতি দেবী, তবে দোষীরা কি শাস্তি পাবেন সেটাই লাখ টাকার প্রশ্ন। কিন্তু এইটাতে তো বললো হয়ে যাবে, যাই দেখি তারপরে কি বললো এই তো এইটাই জিডি নাম্বার দিয়েছে। আর ওনারা তো বললো একটা কালকে বাড়ি গেছিল। পরে হাতের জন্য এই পড়ে যাচ্ছে ভদ্রমহিলা। আমি তো তোমার কাছে সাহায্য চেয়ে আমার ছেলেকে পাঠিয়েছি মেডিকেলে। আমার স্বামী হাতের ওষুধ, এখন আমি একটা শুধু ঠেলার উপরে ঝালমুড়ি আর পাপড় বিক্রি করি। ঠিক আছে, আপনি এখানে আমি জিনুর সঙ্গে কথা বলছি, ডাক্তারবাবুর সাথে, তারপর এখানে বলেছি আমি আইসি সাহেবের সঙ্গে কথাও বলেছি। আপনাকে নিয়ে আমি আইসি সাহেবের কাছে যাচ্ছি, রেকুইজিশনটা দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে আপনি নিয়ে যেতে পারবেন না, এটা নিয়ে যেতে হবে ইনার অফিসিয়ালরাই নিয়ে যাবে সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্টিফিক ল্যাবরেটরিতে। দেখুন, মানে আপনি যদি জানতে চান যে কীভাবে মারা গেছে সেটা এখান থেকে বলে দেবে, কিন্তু পয়জনে মারা গেছে, পয়জনে মারা মানে কোনো রোগে মারা গেছে সেটা এখান থেকে বলে দেবে। কিন্তু যদি বিষ প্রয়োগ করা হয়, সেই বিষ প্রয়োগের যে পরীক্ষা, যাচাই পরীক্ষা, সেখানে আমাদের এই জেলাতে সেই পরিকাঠামো নেই। আপনাকে সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্টিফিক ল্যাবরেটরিতে গিয়ে ওটা করতে হবে, এবং সেটা আপনি আমি নিয়ে গেলে হবে না। যারা সরকারি আধিকারিক আছে তারাই এটাই নিয়ে যাবে। আইসি সাহেবের সঙ্গে আমার কথা হয়েছে, আইসি সাহেব বলেছে আমাকে আমি এক্ষুনি রিকুইজিশনটা দিয়ে দিলে এখান থেকে যা যা ব্যবস্থা করার আপনাকে নিয়ে যাবে। সে এখন সাকসেসফুল হয়েছে। রানী দপ্তর থেকে বড় স্যার এসেছেন, উনি এসে স্যারদের সাথে কথা বলে, পুলিশ অফিসে আর কি, ওনাদের সাথে কথা বলে এখন ওখানে যাওয়া হবে এখন পোস্টমর্টম করার জন্য। আচ্ছা, এখন আপাতত এখন এই অবধি আছে, কিন্তু হয়েছে। মানে প্রথম থেকে আপনি যখন আসছিলেন তখন তো হয়নি? হয়নি। এখন স্যার আসাতে হয়েছে। আচ্ছা, কি বলবেন তাহলে এই কর্মাধ্যক্ষকে? আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি, দুহাত জুড়ে শত কোটি প্রণাম করি তাকে। কেন, আমি খুব গরিব মানুষ, আমার ছেলেটার ব্লাড ক্যান্সার, তো আমার নির্দান্ত অবস্থা, গরিব মানুষের জন্য তাকে দাঁড়ানো আমার পাশে, আমি কোটি কোটি তাকে প্রণাম করছি। কর্মাধ্যক্ষ শুনে আপনাকে গাড়ি করে নিয়ে এলো? হ্যাঁ, নিয়ে এলেন, তার সাথে করে গাড়ি করে আমাকে নিয়ে এলেন আবার থানাতে, আবার এখন সাথে করে উনি বললেন ওখানে নিয়ে যাবেন। কাগজপত্র সব করে দিয়েছে? হ্যাঁ, সব একদম সব করে দিয়েছি, সব রেডি। থানা আপনার ওখানে গেছিল? প্রথম দিন এসেছিলাম, উনি বললো যে তোমার হাঁসকে মেরেছে, তুমি দেখেছো? বললাম না স্যার, দেখিনি। কে খাবার রেখে গেছে, রাত্রবেলা রেখে গেছে, আমি দেখিনি স্যার। না দেখে আমি কেউকে বলতে পারছি না যে মুখ রেখেছে। তা বললো ঠিক আছে তুমি যাও, আমরা দেখছি। তা বললাম স্যার আমাকে একটা নাম্বার দেবেন তো, একটা কাগজ দেবেন তো? বললো না, কোনো কাগজ এখন দেওয়ার দরকার নেই, তুমি বাড়ি যাও, আমরা দেখছি। তারপরে আমি বাড়ি চলে গেছি। ঘন্টা 2 পরে স্যার গেছেন, 3 জন গেছেন, 2 জন স্যার গেছেন, 1 জন ম্যাডাম গেছেন। যে সব ছবি টবি তুললো, সব জিজ্ঞাসা করলো, বললাম সবই কথা। বলার পরে বললো ঠিক আছে তোমরা এই পশু হসপিটালে যাবে, ওইটা রিপোর্ট বেরোবে। আমি বললাম ঠিক আছে। তা আমি পশু হসপিটালে গিয়ে বললাম যে আমি থানায় গেছিলাম, থানা থেকে এসেছি, আমার এই হাঁস এরকম বিষ খেয়ে মারা গেছে, এটা রিপোর্ট করতে হবে। তখন বললো যে আজকে আমাদের ছুটি আছে, আগামী দিনে, মানে 23 তারিখ ছিল, আমাদের ছুটি আছে, হবে না, তুমি বরং আজকে কত 24 তারিখ আসবে। কিন্তু ওই হাঁসটা, আমি বললাম হাঁসটা তো তাহলে কি হবে?
তা বললো তুমি বরফ দিয়ে চাপা দিয়ে রেখে দেবে তাহলে ভালো থাকবে। তা আমি সেই কাজ করেছি, বরফ দিয়ে চাপা দিয়ে রেখে দিয়েছি বাড়িতে। এখন আজকে 24 তারিখ এসছি, কিন্তু ওনরা বলছে যে এখান থানা থেকে একটা চিঠি দেবে, চিঠির পরে ওনরা পোস্টমর্টম করবে। এবারে ওনরা বলতে চাইছেন ডাক্তারবাবু যে এইখান থেকে আগে একটা নাম্বার দেবে, সেই পরে আমাদের পোস্টমর্টম করা হবে। এখন থানা কি বলছে? এখন থানা বলতে চাইছে যে এইটা এখন থাকে, এই হিসেবে আর কিছু করতে হবে না। এখন এইটা বললো যে ঠিক আছে, যখন হয়নি যে এখন কি করব ওইটাই ভাবছি। কারণ আমি তো গরিব মানুষ, আমাদের ঘরে ওর বাবা হার্টের রুগী, ছেলে ব্লাড ক্যান্সার। এখন আমার ওই টলিতে যদি না থাকি, আমার তো তাহলে এই সারাদিন থানাতে বসে থাকলে তো আমার খাবার হবে না। এতদিন ধরে যে বরফ চাপা দিয়ে রাখলেন? হ্যাঁ রাখলাম তো, যে অনেক আশায় ছিলাম যে যাই হোক একটা কিছু ব্যবস্থা হবে। মানে হাঁসকে মেরেছে? হ্যাঁ, তদন্ত একটু যাই হোক কিছু একটা হবে। এবার কি করবেন? এখন কি করব, এখন ফেলে দেবো, আর কি করবো, ছাড়া তো কিছু করার নেই। কি মনে হয় পুলিশ কি কোনো কমপ্লেন নিচ্ছে না? পুলিশ এখন বলছে যে তুমি ঠিক আছে, ওইটা যখন তখন নাম্বারটা দেওয়া হয়নি, তাহলে এখন তুমি এটা দিয়ে ছেড়ে দাও, এখন থাকুক, এইটা অবস্থায় থাকুক, যে অবস্থায় আছে এইটাই থাকুক। এখন কি করবো আমি? এতদিন ধরে লড়াইয়ে হেরে গেলেন? এখন স্যাররা তখন যদি ওই নাম্বারটা দিতেন তাহলে একটা কিছু করা যেত। এবার যে স্যার ছিলেন উনি আবার নেই। এখন ওই জন্যই ঘোরাঘুরি, এত বেলা হয়ে গেছে, এখন প্রায় 1-1:30 বেজে গেছে, আমি এখানেই বসে আছি, কিন্তু কিছুই ব্যবস্থা হয়নি। অন্য কোনো প্রাণী বা মানুষ হলে তাদের কি এত ঘোরাতো? এইটাই তো আমার বক্তব্য ছিল, যে আজকে আমার এইগুলো প্রাণীর উপরে এরকম, তাও বাড়ির উপরে এসে, সেই জন্যই আমি এতটা জোর দিচ্ছিলাম। অন্য জায়গায় হলে আমার কোনো কথা ছিল না, কিন্তু বাড়ির উপরে এসে এরকম একটা কাজ করলো, কে করলো? এইরকম পিছনে শত্রু, আমার একজন শত্রু ছিল, সে সাথে আমার অখিল, আমার বাড়ির পাশেই, দুটো বাড়ির পাশে, তার সাথে একবার আমার ঝামেলা হয়েছিল, এই থানায় কেস হয়েছিল তার নামে। তখন থানাতেই আবার স্যারের আপনি তো সামনে। দেখেননি কাউকে? না, আমি দেখিনি স্যার, কেউকে দেখিনি। আমি মিথ্যে কথা বলবো না, রাতে রেখে গেছে, কেউকে দেখিনি। মানে আপনি বলতে চাইছেন থানায় এলে বলছে হাসপাতালে যেতে, হাসপাতালে গেলে বলছে থানায় যেতে? হ্যাঁ হ্যাঁ। এখন কি করবেন? এখন কি করব, এখন বাড়ি যাব স্যার, আমরা তো গরিব মানুষ, এখন বাড়িতে যেতে হবে তো। কেন এখানে সারাদিন বসে থাকলে আমার ছেলে আছে, বর আছে, তাদের তো ভাত জোগান দিতে হবে। কি নাম আপনার? আমার নাম ইতি বিশ্বাস। সভাধিপতি সাহেবকে জানি, সভাধিপতি সাহেবের নির্দেশে এবং আমাদের ডিপার্টমেন্ট, যেহেতু আমার ডিপার্টমেন্ট, আমরা সঙ্গে সঙ্গে ডিভিও অর্থাৎ ডিস্ট্রিক্ট ভেটেরিনারি অফিসের কাছে যাই। ডিস্ট্রিক্ট ভেটেরিনারি হসপিটালে গিয়ে দেখি উনি দাঁড়িয়ে আছেন এবং অত্যন্ত মানে অসহায় অবস্থায় দাঁড়িয়ে আছেন, কেননা হাঁসটা 3 দিন আগে মারা গেছিল। সেই হাঁসটাকে বরফ দিয়ে চাপা দিয়ে উনি 3 দিন ধরে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, এবং আমাদের যে ডিপার্টমেন্ট অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করেছিল, কিন্তু মিসআন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছিল থানাতে। কেন থানা থেকে কোনো ক্যারাকাস অর্থাৎ কোনো পশু পাখির কোনো মৃতদেহের ওপর যে পোস্টমর্টম হয়, সেই পোস্টমর্টমের রিকুইজিশনটা থানা লিখতে চায় না, কোনোভাবেই লিখতে চায় না। তো যাই হোক, আমাদের জেলা পরিষদ এবং আমাদের দপ্তরের মাধ্যমে আমি যখন খবর পাই, তখন আমরা গিয়ে ওখানে যাই এবং ওই মহিলাকে পাশে দাঁড়াই, এবং মহিলাকে পাশে দাঁড়িয়ে আমরা কালকে থানার আইসির সঙ্গে কথা বলি। আইসি আমাদের কোঅপারেশন করেন এবং উনি লিখে দেন যে এই ক্যারাকাসের উপর, মৃত হাঁসের ওপর পোস্টমর্টম হবে, এবং সেই অনুযায়ী আমরা ওটাকে কালকেই আমাদের এএসআই একজন ছিল, চুচুড়া থানার অফিসার, তার মাধ্যমে আমাদের যে ফরেন্সিক সায়েন্টিফিক ল্যাবরেটরি যেটা বেলগাছিয়াতে আছে, সেখানে ওই মৃতদেহর 3টি প্রিজার্ভ করে, যেরকমভাবে প্রিজার্ভ করে রাখা হয় বরফের মধ্যে প্রিজার্ভ করে, এবং ওনার যেটা আশঙ্কা ছিল কিছু মুড়ি খাইয়ে, মুড়ির মধ্যে বিষ প্রয়োগ ছিল, সেই মুড়িটাও আমরা ফরেন্সিক সায়েন্টিফিক ল্যাবরেটরিতে পাঠিয়ে দেওয়া হয়েছে। কোনো রিপোর্ট এসছে? এখনো পর্যন্ত রিপোর্ট আসেনি, গতকালই ওরা রিসিভ করেছে। রিপোর্ট দেখুন ম্যাডাম, এটা তো কোনো ওরমভাবে নির্ধারিত দিন সময়সীমা থাকে না, কারণ আমি বাই প্রফেশন অ্যাডভোকেট, আমি জানি আমাদের প্রফেশন অনুযায়ী এটা আমাদেরকেই একটু ইনিশিয়েটিভ নিয়ে আনতে হবে। আমরা কিছুদিন বাদেই ওই অসহায় মহিলা, এবং উনি একটা দৃষ্টান্ত স্থাপন করেছেন যে অসহায় হলেও সেরকমভাবে পড়াশোনা না জানলেও মনের জোর থাকলে জাস্টিস পাওয়া যায়, এবং আমরা চেষ্টা করব উনি যাতে উনার জাস্টিসটা পায়। আমাদের জেলা পরিষদের পুরো টিম এবং আমরা সবাই চেষ্টা করব যে উনি যাতে জাস্টিসটা পায়। ওনাকে আপাতত ক্ষতিপূরণ দেওয়ার বা কিছু একটা ব্যবস্থা করা হয়েছে? ক্ষতিপূরণ উনি নেবেন না, উনি এতটাই মানে স্বাভিমানী মহিলা। আমরা বলেছিলাম, কালকে আমাদের সভাধিপতি সাহেব আমাকে প্রপোজাল দিয়েছিল যে নির্মলদা তুমি গিয়ে যদি কোনো ক্ষতিপূরণ দিয়ে, আমি দিতে গিয়েছিলাম, উনি ক্ষতিপূরণ নেবেন না। উনি চাইছেন যে হাঁসগুলোকে যারা বিষ দিয়ে মেরে দিয়েছে তাদের বিচার চাইছেন, কারণ এটা প্রিভেনশন অফ ক্রুয়েলটি একটা অলরেডি মামলা হয়েছে। সেটা আপনি দেখবেন? হ্যাঁ, অবশ্যই।
আপনারা শুনলেন যেরকম একজন ভদ্রমহিলার তার মানে হাঁসের উপর বিষ প্রয়োগ করে কেউ বা মেরে দিয়েছে সন্দেহবশত, তার সন্দেহ হয়েছে, তার জন্যে আমাদের যে সমস্ত টেস্টিং বা ল্যাবরেটরিতে পাঠানোর যথেষ্ট ব্যবস্থা হয়েছে। আমাদের জেলা পরিষদের সম্মানীয় কর্মাধ্যক্ষ নির্মল চক্রবর্তী মৎস্য প্রাণী সম্পদের, উনি তাকে সর্বরকম সহযোগিতা করেছে এবং আমরা ডিপার্টমেন্টাল। মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুঁচুড়া নবজীবন ফাউন্ডেশন। আজ থেকে 7 বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার। হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ। আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি। জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন। কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে, সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস। দেখি ওটার মধ্যে কি আছে বা পাড়ার বড় দাদারা করছে, আমিও একটুখানি করি, ফিলিংসটা কি সেটা দেখতে যাই। এবং একটা সার্টেন টাইমের পর কি হয়, সেটা ফ্রিকোয়েন্সিটা তখন অনেক বেশি থাকে, গ্যাপ থাকে যখন শুরু করে, পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর, তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে, কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায়। তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম, আমার জীবনের সার্বিক উন্নতি হলো, বা আমার যে সব এম বা আমি জীবনে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম, তাহলে তো শুধু আমার কথাই ভাবা হলো। তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও 5 জন আমার দ্বারা উপকৃত হয়, এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিরতে, অথচ তার কাছে রাস্তা থাকে না, তখন এই একটা WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা প্রসিডিওর বার করেছে। সামগ্রী আর ঠান্ডা গরম পানীয়র জন্য বিশ্বমানের ফ্লাস্ক, মাইক্রো ওভেন, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড়শিল। পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস, যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে, সারা বিশ্বে নজির গড়েছে বড়শিল। দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বড়শিল। রাজস্থানের বড়শিল কারখানায় 1200 মহিলার কর্মসংস্থান হয়েছে। প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ। তারা বড়শিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে। দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। কর্মসংস্থানের এই বেনজির দৃষ্টান্তের জন্য বড়শিল কোম্পানিকে কুর্নিশ জানায় ভারতবাসী। At Borosil, our products touch our customers' lives in many ways. Our philosophy is simple: understand the evolving needs of our customers and deliver solutions to meet them.
We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borosil. Our products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.